আচ্ছা, আপনার মাথায়ও কি কখনো খেয়াল চেপেছে ভৌতিক রোমাঞ্চ উপভোগের? ভূতের ভয় জিনিসটা ঠিক কেমন সেটা অনুভব করে দেখার? তবে চলুন, আজ বেরিয়ে পড়া যাক হোটেল শিহরণের উদ্দেশ্যে। শুনতে থাকুন আজকের গল্প, বিপুল মজুমদারের কাহিনী অবলম্বনে হোটেল শিহরণ। ম্যানেজার বাবু মুচকি হাসলেন। দেখুন, পর্যটন ব্যবস্থায় অভিনব কিছু করতে চাই বলেই এমন ভাবনা। এই পুরো বাড়িতে থুড়ি এই হোটেলে ভূতের অস্তিত্ব অনুভব করার ব্যাপারে 100% গ্যারেন্টি আমি দিতে পারি। ভয় আপনি পাবেনই, তবে এটা হালকা ডোজের। গা ছমছমে ভাব, শির দাঁড়াবে হঠাৎ একটা শিরশিরে অনুভূতি, এসব থেকে আপনি বঞ্চিত হবেন না। তবে অজ্ঞান টজ্ঞান হওয়ার কোনো চান্স নেই। নিউ দীঘার অনতি দূরে সমুদ্র ঘেঁষা নির্জন এক পরিবেশে নতুন হোটেল হিসেবে মাথা তুলেছে হোটেল শিহরণ। পুরনো একটা পোড়ো বাড়িকে সাজিয়ে গুছিয়ে হোটেলের রূপ দেওয়া হয়েছে। কাগজের বিজ্ঞাপনখানাও ছিল মারকাটারি। সামুদ্রিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ভৌতিক রোমাঞ্চ উপভোগ করতে চাইলে চলে আসুন হোটেল শিহরণে। নিউ দীঘায় বাস থেকে নেমে তারপর রিক্সা। যাওয়ার সময় রিক্সাওয়ালা নিজের মনেই বিড়বিড় করছিল, পাগল, বদ্ধ পাগল, নইলে সাত করে কেউ ভয় খেতে আসে। রিক্সাওয়ালার কথা শুনে মনে মনে হেসেছিলেন অপূর্ববাবু। কথাটা কিন্তু দারুণ, ভয় খেতে আসা। হ্যাঁ, ভয় খেতেই তো এসেছেন তিনি, নইলে ৬ বার দীঘা দেখার পরও সপ্তমবার এত তাড়াতাড়ি তিনি আসতেন না। আসলে সন্ধ্যার পর সমুদ্রকে কেমন যেন পানসে লাগে। অন্ধকারে জলে মানুষের হুটোপুটি থাকে না, দিগন্তে নৌকাও দোলে না। তার চেয়ে এটাই ভালো, দিনে সমুদ্রে হুল্লোড় আর রাতের বেলা ভৌতিক রোমাঞ্চ। বেড়াতে এসে এটাই তো চাই, দিনভর শুধু মজা আর মজা। কথাটা ম্যানেজার বাবুকে বলতেই ভদ্রলোক মাথা দোলালেন। আপনাদের মতো লোকেদের জন্যই তো এসব উদ্যোগ নেওয়া। ভয়টাকে যারা মজা বলে নিতে পারবেন তারাই আসবেন এখানে। তবে আমাদের হোটেলের একটা ব্যাপার আছে। 3 তলার এই হোটেলটায় 1 তলায় যেসব ভূতেরা থাকে তারা একেবারে নিরীহ। 2 তলার ভূতগুলো একটু দুষ্টু, আর 3 তলার বাসিন্দারা সামান্য বিচ্ছু। এজন্য রেটও আলাদা। 1 তলায় ভয় কম, তাই রেট কম। 2 তলায় ভয় কিঞ্চিত বেশি বলে রেটও একটু বেশি। সে নিয়মে 3 তলার রেট সবচেয়ে হাই। এবার আপনিই বলুন, কোন তলায় থাকতে চান? ম্যানেজার বাবুর কথায় ফ্যাল ফ্যাল করে তাকালেন অপূর্ববাবু। এক তলায় এক এক রকম ভূত, এ কেমন কথা? 1 তলার ভূতেরা কি 2 তলায় যেতে পারে না? কিংবা ধরুন 3 তলার ভূত 1 তলায়? অবশ্যই পারে, তবে বিচ্ছুবুদগুলো সচরাচর 3 তলাতেই থাকে, নিচে খুব একটা নামে না। আর নিচের ভূতগুলো ভয়ে ওপর তলায় ওঠার সাহস পায় না। এবার দেখুন আপনি কি করবেন। কায়দাটা বেশ ভালোই, মনে মনে হাসলেন অপূর্ববাবু। হয়তো সারা হোটেলেই একই রকম ভূত আছে, কিন্তু রেট বাড়ানোর মতলবে 3 কিসিমের ভূতের কথা বলছে। অপূর্ববাবু একলা মানুষ, বিয়ে থা করেননি, স্কুলে বাংলা পড়ান। নিজে ভীতু মানুষ না হওয়ায় ভয়টাকে বেশ উপভোগী করেন। সেক্ষেত্রে বেশি ভয়টাকেই যে বেছে নেবেন সে কথা বলাই বাহুল্য। তাই কাঁধ ঝাঁকিয়ে বললেন, 3 তলায় বিচ্ছুদের সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, আমি ওখানেই থাকব। অপূর্ববাবুর কথায় একজন ছোকরার হাতে একগোছা চাবি ধরিয়ে দিয়ে ম্যানেজার বাবু বললেন, ভূত, যা 3 তলার রুমগুলো ওনাকে দেখিয়ে আনতো। ভুতুড়ে হোটেলের কর্মচারীর নাম ভূত শুনে বেশ চমৎকৃত হলেন অপূর্ববাবু। রিসেপশনের লম্বা সোফায় নিজের ব্যাগপত্তর নামিয়ে রেখে ছেলেটিকে বললেন,
চলো হে ভূত, দেখি কেমন তোমাদের 3 তলার রুম। 3 তলায় ঘরের সংখ্যা 6। কোনো ঘরেই টিভি নেই, তবে সন্ধ্যার পর মিউজিক সিস্টেমে ভুতুড়ে সিনেমার নানা রকম গান নাকি বাজানো হয়। বাথরুমে 25 ওয়াটের একখানা বাল্ব, আর ঘরে টেবিল ল্যাম্প ছাড়া আর কোনো আলো নেই। মাথার ওপর কড়িবর্গার ছাদ, পলেস্তারা খসা ফ্যাকাশে দেওয়াল। তবে এত কিছুর মধ্যেও খাট বিছানাগুলি বেশ টিপটপ। একের পর এক ঘর দেখছেন অপূর্ববাবু, কিন্তু কোনোটাই ঠিকমতো পছন্দ হচ্ছে না। 5 নম্বর রুমটা মোটামুটি মনে ধরলেও রাস্তার দিকে না হওয়ায় ঠোঁট বাঁকালেন। কাস্টমারের মুখের ভাব লক্ষ্য করে ভূত বলল, দোতলায় রাস্তার দিকের ঘরটা কিন্তু খালি আছে, ইচ্ছে হলে দেখতে পারেন। মাসখানেক হলো হোটেল শিহরণ চালু হয়েছে। ভিড় এখনও তেমন জমে ওঠেনি। পুজোর মাসটায় মানুষ আনন্দ করতে চায়, সাত করে কে আর এই সময় ভয় পেতে চাইবে। সেজন্যই বোধহয় ওপরতলার সবকটা রুমই খালি। তবে 6 নম্বর ঘরটা এখনও দেখা হয়নি। ঘরটা দেখানোর ব্যাপারে ভূতর কোনো গা নেই দেখে অপূর্ববাবু বললেন, আর একটা ঘরও তো আছে, তালাটা খোলো, ওটাও দেখি। ওটা দেওয়া যাবে নি স্যার, ম্যানেজার বাবুর বারণ আছে। ভূতর একদম চাঁচা ছোলা জবাব। অপূর্ববাবু ভ্রু কোঁচকালেন। দেওয়া যাবে না মানে? ওটার বুকিং হয়ে গেছে নাকি? ভূত ঢোক গিলে বলল, সেসব আমি বলতে পারবো নি, আপনি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলুন। অপূর্ববাবু নিচে নামলেন। রিসেপশনে এসে ম্যানেজার বাবুকে বললেন, কি ব্যাপার ম্যানেজার বাবু, 3 তলার 6 নম্বর ঘরটা ভূত দেখালো না কেন? বলল আপনার নাকি বারণ আছে। হ্যাঁ, ওটা একটু প্রবলেম আছে দাদা। চোখ পিট পিট করলেন ম্যানেজার বাবু। মানে রিপেয়ারিংয়ের কাজ চলছে আর কি। তা ওটা বাদে অন্য কোনো রুম কি মনে ধরলো না? না, ঠিক তা নয়। 5 নম্বর রুমটা মোটামুটি পছন্দ হয়েছে, তবে 6 নম্বর রুমটা রাস্তার দিকে বলে। ঠিক আছে, প্রবলেম আছে যখন 5 নম্বর রুমটাই আমাকে দিন। হোটেলের রেজিস্টারে প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিতে নিতে ম্যানেজার বাবু বলে উঠলেন, ভূতেদের নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই আপনার। আপনি আপনার মতো থাকবেন, ওরা ওদের মতন। কখনো হয়তো ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দ পাবেন, কখনো দেখবেন একটা অদৃশ্য হাত পকেট থেকে মোবাইলটা তুলে নিয়ে বিছানায় রেখে দিল, কিংবা আলতো করে চিমটি কেটে দিল। ভয় লাগলে SOS লেখা একটা সুইচ আছে, ওটা টিপে দেবেন, তুরন্ত পৌঁছে যাব আমরা। তবে আপনাকে দেখে যা ডাকাবুকো লোক বলে মনে হচ্ছে, তাতে মনে হয় না তার কোনো প্রয়োজন হবে। ভূতেরা না আপনাকেই ভয় পায়। ম্যানেজার বাবুর কথায় খটকা লাগলো অপূর্ববাবুর। পুরো ব্যাপারটাই ঠকবাজি নয় তো? ভূতের অস্তিত্ব টের না পেলে ম্যানেজার বাবু হয়তো সাফাই দিতে গিয়ে বলবেন ভূতেরা আপনাকে ভয় পাচ্ছে, তাই কাছে ঘেঁষেনি। অপূর্ববাবু তাই মাথা দোলালেন। সবটাই ফলেন পরিচয়তে মশাই। আপনাদের কথা মোতাবেক ভৌতিক রোমাঞ্চ কতটা পাচ্ছি আজ রাতেই সেটা মালুম পেয়ে যাব। মজা পেলে থাকবো, নইলে ব্যাগপত্তর গুছিয়ে কাল সকালেই হাঁটা দেব। বিকেলবেলা অনেকটা সময় যাবৎ সমুদ্রের ধারে বসে রইলেন অপূর্ববাবু। এই নিয়ে 7বার তার দীঘা বেড়াতে আসা। শেষ এসেছিলেন বছর 2 আগে। 2 বছরে দীঘা অনেক বদলে গেছে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। তবে এদিকটায় এখনো ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে না ওঠায় পর্যটকদের ভিড় বেশ কম। সামনে আদিগন্ত সমুদ্র, সৈকতে গুটি কয়েক মানুষ ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। এক বয়স্ক দম্পতি বাচ্চাদের মতো খুদে খুদে কাঁকড়াদের পেছনে দৌড়াদৌড়ি করছেন। সেসব দেখতে দেখতে
হঠাৎ অপূর্ববাবুর মাথায় এক বিরুদ্ধ চিন্তা ঢেউ তুলল। হোটেল শিহরণের ভূতেরা কেউ বিপদজনক নয় তো? ম্যানেজারবাবু বলেছেন বটে সব ভূতই নম্র ভদ্র, কিন্তু গোলাপেও তো কাঁটা থাকে। আচমকা ভূতেদের কেউ যদি বেগড়বাই করে, হঠাৎ যদি খেপে টেপে গিয়ে। ম্যানেজারবাবু অবশ্য তার সমাধানও বাতলে দিয়েছেন। ভয় লাগলে SOS লেখা একটা সুইচ আছে, ওটা টিপে দেবেন, তুরন্ত পৌঁছে যাব আমরা। অপূর্ববাবু মনে মনে ভাবলেন, হোটেলের ঘরে ঢুকেই তার প্রথম কাজ হবে সুইচখানা পরখ করে নেওয়া। একবার টিপে দেখবেন নিচ থেকে সত্যি সত্যি কেউ ছুটে আসে কিনা। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই অপূর্ববাবু উঠে পড়লেন। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে পড়লেন হোটেলের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে হোটেল শিহরণকে কেমন যেন রহস্যময় লাগছে। বাইরের টিমটিমে আলো, নিচে ম্যানেজারবাবুর ঘরটাতেও একটা মাত্র টেবিল ল্যাম্প ছাড়া আর কোনো আলো নেই। রিসেপশন কাউন্টারে ম্যানেজারবাবু গড় হাজির। একলা ভূতের মতন বসে আছে। তাকে রাতের ডিনারের জন্য রুটি মাংসের কথাটা বলে সিঁড়ির দিকে পা বাড়ালেন অপূর্ববাবু। 3 তলায় 5 নম্বর ঘরের সামনে এসে পকেট থেকে চাবি বার করতে গিয়ে হঠাৎ চমকে উঠলেন তিনি। কি ব্যাপার? 6 নম্বর ঘরে আলো জ্বলছে কেন? ম্যানেজারবাবু বলেছিলেন 6 নম্বর ঘরটা দেওয়া যাবে না, প্রবলেম আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। তাহলে এখন দিলেন কিভাবে? টাকা দেওয়ার ব্যাপারে তার তো কোনো কার্পণ্য ছিল না। 5 নম্বর রুমের ক্ষেত্রে ম্যানেজারবাবু যা চেয়েছেন তাতেই রাজি হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ম্যানেজারবাবুর মিথ্যাচারে বেশ ক্ষুব্ধ হলেন অপূর্ববাবু। 6 নম্বর রুমের দরজার নিচেকার ফাঁক দিয়ে চুঁইয়ে চুঁইয়ে আলো আসছে, তার মানে রুমের মালিক এখন রুমেই বর্তমান। অপূর্ববাবু ভাবলেন ভদ্রলোকের কাছ থেকেই জেনে নেবেন কিসের ভিত্তিতে ঘরটা তিনি পেয়েছেন। কারণটা জানতে পারলে সেই নিয়ে চেপে ধরবেন ম্যানেজারবাবুকে, প্রয়োজনে 2-1 কথা শুনিয়েও দেবেন। খানিক ইতস্তত করে শেষ পর্যন্ত 6 নম্বর ঘরের দরজায় নক করলেন অপূর্ববাবু। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। তারপর দরজাটা আলতো ফাঁক করে ভদ্রলোক মাথা বাড়ালেন। ফর্সা রং, টিকালো নাক, মাথায় ইউ আকৃতির টাক, ভুরু নাচিয়ে বললেন, কি ব্যাপার, কিছু বলবেন? অপূর্ববাবু আমতা আমতা করে উঠলেন। হ্যাঁ, মানে একটা কথা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা দাদা, এই রুমটা আপনি পেলেন কিভাবে? আগে থেকে বুক ছিল বুঝি? এগিয়ে এসে দরজাটা অনেকটা খুলে দিলেন ভদ্রলোক। গম্ভীর গলায় বললেন, এ রুমে আমি তো অনেক দিন ধরেই আছি, আজকের দিনটা ধরলে 10 দিন হবে। তা এসব কথা আপনি জানতে চাইছেন কেন বলুন তো? না আসলে হয়েছে কি, দুপুরে আমি যখন এসেছিলাম তখন এই রুমটায় তালা দেওয়া ছিল। ম্যানেজার বাবুর কাছে রুমটা আমি চেয়েছিলাম, উনি তখন বলেননি যে আপনি আছেন, শুধু বললেন প্রবলেম আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। ম্যানেজার বাবুর কথা আর বলবেন না, সোজা কথাকে সোজাভাবে বলা ও ওনার ধাতে নেই। আরে বাবা, এ ঘরে যে আমি আছি সেটা বললেই তো ল্যাটা চুকে যায়। তবে হ্যাঁ, রিপেয়ারের কথাটা ঠিক। দিনের বেলা আমি যখন থাকি না তখন মিস্ত্রিরা আসে। আপনি বলুন দাদা, ঘরে একজন ট্যুরিস্ট মজুদ থাকা সত্ত্বেও রিপেয়ার করাটা কিসের ভদ্রতা? ঘর ছাড়ি, তারপর তোরা যত খুশি রিপেয়ার কর না। আমার নামও হীরালাল মাইতি, দেখবেন না ম্যানেজার বাবুকে একদিন এমন কড়কে দেব পালানোর পথ পাবে না। একটানা কথা বলা শেষ করে হঠাৎ
থামলেন ভদ্রলোক। দাঁতে জিভ কেটে বললেন, এই দেখুন, আমি শুধু নিজের কথাই বলে চলেছি। আপনি নিশ্চয়ই পাশের 5 নম্বর রুমটায় উঠেছেন। হ্যাঁ। ভৌতিক রোমাঞ্চ মাখতেই আসা নিশ্চয়ই। সে আর বলতে। আচ্ছা, ভালো কথা। আপনি তো বেশ কয়েকদিন যাবৎ এখানে আছেন। অভিজ্ঞতা কেমন হলো বলুন তো? রোমাঞ্চ, শিহরণ এসব কিছু পেয়েছেন? তা পেয়েছি বই কি। তবে এ হোটেলে যে কটা ভূত আছে, আর সেসব লেদুস মার্কা। লোককে ভয় দেখাবে কি, নিজেরাই ভয়ে মরছে। কথাগুলো বলেই দাঁতে আবার জিভ কাটলেন হীরালাল বাবু। এই দেখুন, অভদ্রের মতো আপনাকে কেমন বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন, ভেতরে আসুন। হোটেল শিহরণে এসেছেন যখন, কিছু না কিছু অভিজ্ঞতা আপনারও হবে। তার আগে আসুন, দুজনে জমিয়ে একটু গল্প করি। নির্জন 3 তলায় একজন গল্প করার মানুষ পেয়ে বেশ খুশিই হলেন অপূর্ববাবু। হাসি মুখেই তাই তিনি ভেতরে গিয়ে ঢুকলেন। 6 নম্বর রুমটা তার রুমের মতোই। ঘরে আসবাব বলতে ডবল বেডের একখানা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব আর 2খানা কাঠের চেয়ার। হীরালাল মাইতি একখানা চেয়ার তার দিকে এগিয়ে দিলে সেটায় আসীন হলেন অপূর্ববাবু। চেয়ারে বসে এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ তার চক্ষু চড়ক গাছ। সিলিং ফ্যানের ব্লেডের সঙ্গে লাগানো জিনিসটা একটা দড়ি না? হ্যাঁ, দড়ি তো। দড়ির মাথায় একখানা ফাঁসও মজুত যে। ঘরে আলো না জ্বালিয়ে শুধুমাত্র একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছেন হীরালাল বাবু। মোমবাতির ঘোলাটে আলোয় সিলিং ফ্যানের ব্লেডের গায়ে লটকে থাকা দড়িটা অপূর্ববাবুকে কেমন যেন ধাঁধায় ফেলে দিল। সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসযুক্ত দড়ি বাঁধার মানেটা তিনি জানেন। তার মানে মরবার আয়োজন করছিলেন হীরালাল বাবু। দরজায় টোকার শব্দ শুনে কাজ অসমাপ্ত রেখেই বেরিয়ে পড়েছেন। ভাবনাটা মগজে ছায়া ফেলতেই দিশেহারা বোধ করলেন অপূর্ববাবু। এমন নিদারুণ ঘটনা কিছুতেই ঘটতে দেওয়া যায় না। প্রথমেই ভাবলেন একতলায় ছুটে গিয়ে ম্যানেজার বাবুকে খবরটা দেবেন কিনা, কিন্তু তাতে যেতে আসতে যেটুকু সময় লাগবে তার মধ্যে হীরালাল বাবু অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। পরক্ষণে মনে হলো মোবাইলে খবরটা তো পৌঁছে দেওয়া যেতে পারে, কিন্তু তাতেও সমস্যা। হীরালাল বাবুর সামনে মুখ খুলবেন কি করে? এই রকম 7-5 ভাবনার মধ্যেই হঠাৎ SOS লেখা সুইচের কথাটা মনে পড়ল তার। কায়দা করে সুইচটা টিপে দিতে পারলে ম্যানেজার বাবু নিশ্চয়ই সদল বলে ছুটে আসবেন। কিন্তু ভাবনাকে সাকার করবার আগেই বাঁধা পড়লেন দড়ির বাঁধনে। তাকে চেয়ারে বসিয়ে হীরালাল বাবু কখন পেছন দিকে চলে গিয়েছিলেন টেরই পাননি অপূর্ববাবু। টের যখন পেলেন তখন নড়বার আর জো নেই। পেছন দিক থেকে চেয়ারের সঙ্গে আষ্টে পিষ্টে তাকে বেঁধে ফেলেছেন হীরালাল বাবু। নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টায় অপূর্ববাবু ছটফট করে উঠলেন। খিলখিল করে হেসে উঠলেন হীরালাল বাবু। ভাবছিলাম একাই ঝুলে পড়ব, কিন্তু পরে ভেবে দেখলাম তাতে মজা নেই একদম। ভয় পেতে এসেছেন, তাই না? এই ভয়টা কেমন লাগে সেটাও তো দেখা দরকার আপনার। হাওয়া খারাপ বুঝে রে রে করে উঠলেন অপূর্ববাবু। এই না না, খবরদার, এসব করবেন না। আত্মহত্যা মহাপাপ। তাছাড়া আমার হার্টের অবস্থাও সুবিধের নয়। এ দৃশ্য আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বাজে বকবেন না তো। হ্যাঁ, ভূতের ভয় যারা পায় না তাদের হাড় যে বেশ শক্তপোক্ত সে আমি ভালোই জানি। সুতরাং নো টেনশন, নো টেনশন। কি বলছেন আপনি? এমনি এমনি কেউ কি মরতে চায়? আমাকে বলুন না আপনার কি সমস্যা। যদি পারি সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। সমাধান করতে আপনি পারবেন না,
কেশ বহুত খিটকেল। ভূত দেখতে এসেছেন? বসে বসে দেখুন না মোরে কেমন ভূত হই। হ্যাঁ, যাকে বলে একেবারে লাইভ প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম। দড়ি দিয়ে বেঁধে বড় বড় লেকচার। হঠাৎ ক্ষেপে উঠলেন অপূর্ববাবু। দেখুন, মরবার যখন এতই শখ তখন মরুন না যত খুশি, কিন্তু এর মধ্যে আমাকে টানছেন কেন? আপনার কোনো বাড়া ভাতে আমি ছাই দিয়েছি? আপনি যে দাদা দেখে ফেলেছেন দড়িটা, আপনার চাহনি দেখেই সব টের পেয়ে গেছি আমি। এসো লেখা সুইচটা টিপে লক জড়ো করলে আমার পরিকল্পনাটা একদম ভেস্তে যেত মশাই। না না না, সে ঝুঁকি আমি নিতে পারবো না। তাই আমি মরি, তারপর আপনার মুক্তি। কথা শেষ করেই কাজ শুরু করে দিলেন ভদ্রলোক। দ্বিতীয় চেয়ারটাকে দু হাতে তুলে খাটের ওপর চড়ে বসলেন। অপূর্ববাবু ভাবলেন, ভৌতিক রোমাঞ্চ উপভোগ করতে এসে এ কোন পাগলের পাল্লায় পড়লেন তিনি। হার্ট যতই শক্তপোক্ত হোক না কেন, এ দৃশ্য হজম করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই আতঙ্কে চোখ বুজে ফেললেন তিনি। খানিক বাদেই ভারী কিছু একটা ঝুলে পড়ার শব্দ কানে এলো। মট মট করে একটা আওয়াজ ছিটকে এলো ফ্যানটা থেকে। তারপর বহুক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় কৌতূহলে চোখ খুললেন অপূর্ববাবু। চোখ খুলেই যা দেখলেন তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ফ্যান থেকে বিলকুল ঝুলছেন হীরালাল বাবু। চোখ দুটো ঠিকরে এমনভাবে বাইরে বেরিয়ে এসেছে যে মনে হচ্ছে তাকে গিলে খাবে। অপূর্ববাবু আর সইতে পারলেন না, জ্ঞান হারিয়ে টলে পড়লেন। কতক্ষণ এভাবে ছিলেন খেয়াল নেই অপূর্ববাবুর। জ্ঞান ফিরল ম্যানেজার বাবুর ঠেলায়। চোখে আরেক প্রস্থর জলের ছিটে দিয়ে ম্যানেজার বাবু বলে উঠলেন, আপনি এই ঘরে এলেন কিভাবে? তালাটা খুলল কে? অপূর্ববাবুর দু চোখ জুড়ে এখনো হালকা আচ্ছন্ন ভাব। তার মধ্যেই জড়ানো গলায় বললেন, ভদ্রলোক আমাকে ভেতরে ডাকলেন। ফর্সা রং, টিকালো নাক, মাথায় ইউ আকৃতির টাক। নাম বললেন হীরালাল মাইতি। ঘরে ডেকে বসতে দিয়ে আচমকা চেয়ারের সঙ্গে বেঁধে ফেললেন আমাকে। তারপর কি বিভৎস ব্যাপার! ঝুলে পড়লেন ওই সিলিং ফ্যানটা থেকে। অপূর্ববাবুর কথায় ম্যানেজার বাবুর দু চোখ হঠাৎ তেরচা হয়ে গেল। আমরা এসে আপনাকে বাঁধা অবস্থায় দেখিনি, কিন্তু ডিনার দিতে এসে ভূত আপনাকে মেঝেতে পড়ে থাকতে দেখেছে। আর সিলিং ফ্যানে কেউ ঝুলেও ছিল না। কিন্তু ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক কথা। শেষটায় আমাকে ভয় দেখানোর জন্য পাগলের মতো ঝুলে পড়লেন। আপনি বিশ্বাস করুন। কি ভেবে শেষটায় চুপ করে গেলেন ম্যানেজার বাবু। ভদ্রলোকের দৃষ্টি মুহূর্তে কোন সুদূরে যেন হারিয়ে গেল। খানিক বাদে নীরবতা ভেঙে বিষণ্ণ গলায় বলে উঠলেন, আপনাকে আমি কিন্তু বলেছিলাম যে এই ঘরটায় একটা প্রবলেম আছে। দিন দশেক আগে এই রুমে হীরালাল মাইতি নামে এক কাস্টমার গলায় দড়ি দেন। আপনি তার প্রেতাত্মার পাল্লাতেই পড়েছিলেন। আমাদের এখানকার ভূতেরা সব নরম সরম গোছের। তাদের জন্য আজ পর্যন্ত কেউ কখনো অজ্ঞান হয়নি, কিন্তু হীরালাল মাইতির ভূত একটু অন্য টাইপের। ঘরে তালা দিয়ে রাখা সত্ত্বেও নানা রকম নাটক করে ট্যুরিস্টদের চমকে দিতে চাইছে। অজ্ঞান না হওয়া পর্যন্ত কাউকে ছাড়ছে না। বাজে বকবেন না তো, দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন অপূর্ববাবু। আপনি তো বলেছিলেন ভয়টয় সব সহ্যের মধ্যেই থাকবে, অজ্ঞান হওয়ার কোনো চান্স নেই। ভাবরে, আর একটু হলে আমার হার্ট ফেল হয়ে যেত। না মশাই, এত কড়া ডোজ আমার সহ্য হবে না।
এরপরও যদি হোটেল শিহরণে থাকি তাহলে হীরালাল মাইতির আরও কত নাটক দেখতে হবে কে জানে। কথাগুলো বলেই 6 নম্বর ঘর থেকে ছিটকে বেরিয়ে পড়লেন অপূর্ববাবু। তারপর নিজের ঘরে গিয়ে ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে হন হন করে বেরিয়ে পড়লেন হোটেল থেকে। দীঘাতে হোটেলের অভাব নেই। রাত যতই হোক না কেন কোনো না কোনো জায়গায় মাথা গোঁজার ঠাঁই নিশ্চয়ই পাওয়া যাবে। সমাধান করতে আপনি পারবেন না, কেস বহুত খিটকেল। কেস যত খিটকেলি হোক না কেন, মৃত্যু কখনোই তার সমাধান নয়। আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক ছোট বড় ক্ষত আছে যা আমাদের সময় অসময় খুব বিরক্ত করে। কখনো বা সেই পুরনো ক্ষতস্থানে নতুন করে জুড়ে বসে আরও একটা ক্ষত। কিন্তু তাই বলে আত্মহত্যা বা পালিয়ে যাওয়া কখনোই তার সমাধান নয়। আপনার জীবন ঠিক একটা গল্পের মতো, আর আপনি সেই গল্পের নায়ক, প্রধান চরিত্র। আর নায়করা কখনো হেরে যায় না। তারা শেষ পর্যন্ত লড়াই করে, ঠিক যতক্ষণ না তাদের গল্পটা একটা পারফেক্ট এন্ডিং পাচ্ছে। তাই মৃত্যু নয়, লড়াই হোক সমাধান। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।